খেয়াল করলে বুঝতে পারবে আমি কি পড়াবো। বায়ু দূষণ, বায়ু দূষণের দুটো জিনিস তোমাদের খুব ভালো মতো জানতে হয়। এক হচ্ছে বায়ু দূষণের কারণ বা উৎস কি, অর্থাৎ কি কি কারণে বায়ু দূষণ হয়। এয়ার পলিউশন, কজেস অফ এয়ার পলিউশন অথবা সোর্স অফ এয়ার পলিউশন, বায়ু দূষণের কারণ বা উৎস, এগুলো তোমাদের একটু জানতে হবে। মিনিমাম দুটো কারণ তোমাদের ভালো করে জানতে হবে, অ্যাটলিস্ট টু সোর্স অফ এয়ার পলিউশন বা কজেস অফ এয়ার পলিউশন। তেমনি ফলাফল, অর্থাৎ বায়ু দূষণের কুফল। বায়ু দূষণের ভালো দিক বলে আমাদের কিচ্ছু নেই। বায়ু দূষণের ফলাফল মানে হচ্ছে বায়ু দূষণের কুফল বা বায়ু দূষণের ব্যাড দিক, খারাপ দিক। ভালো দিক বলে সত্যি সত্যি কিছু হয় না, এক্ষেত্রে দূষণের সবসময় খারাপ দিকই হয়। সেই সঙ্গে সঙ্গে বায়ু দূষণ কিভাবে আমরা রোধ করতে পারি, বায়ু দূষণ কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, এই বিষয়ে একটা মিনিমাম ধারণা তোমরা নিয়ে রাখতে পারো, তাতে অসুবিধা কিছু নেই। কারণ অনেক লেখকের বইতে আমি দেখেছি সিলেবাসের বাইরে লেখে যে বায়ু দূষণকে আমরা কি কি ভাবে কন্ট্রোল করতে পারি, বায়ু দূষণের নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো কি কি, এই ধরনের প্রশ্ন দুই একটা আমরা দেখি। কিন্তু মাইন্ড ইট, মাধ্যমিকে কিন্তু আসবে না। মাধ্যমিকে আসবে বায়ু দূষণের উৎস এবং তার ফলাফল, কিন্তু বাড়তি জানলে, অতিরিক্ত জানলে কোনো ক্ষতি নেই। কিছু অতিরিক্ত কথা প্রতিদিনই দেখবে আমি আমার লেকচারের মধ্যে এনে দিচ্ছি, এটা খুব স্বাভাবিক। একটা অংশ পড়াতে গেলে তার সঙ্গে রিলেটেড অনেক অংশ এসে যায়। তা চলে আসি, কি কি অংশ তোমাদের এই চ্যাপ্টারে ভালো করে জানতে হবে। দেখো, বায়ু দূষণ কাকে বলে, প্রাথমিক এবং গৌণ বায়ু দূষক কাকে বলে, প্রাথমিক এবং গৌণ বায়ু দূষক কাকে বলে, বায়ু দূষণের কারণ কি কি, অর্থাৎ বায়ু দূষণের উৎস, সোর্স অফ এয়ার পলিউশন বা সোর্সেস অফ এয়ার পলিউশন, বায়ু দূষণের ফলাফল, রেজাল্ট বা বায়ু দূষণের কুফল। আর সেই সঙ্গে তিনটে শব্দ বায়ু দূষণের সঙ্গে রিলেটেড, প্যান, PAN, প্যান, SPM এবং অ্যারোসল, এগুলো আমি আলোচনা করব। বোর্ডে যে অংশগুলো লেখা রয়েছে এগুলো তোমরা চটপট খাতাতে লিখে নেবে, নিয়ে সেগুলো দেখে দেখে ভালো করে পড়বে। আমার ধারণা এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না, এখান থেকে তোমরা মাধ্যমিকে কোনো প্রশ্ন এলে কমন পেয়ে যাবে। এইবার চলে আসি, বায়ু দূষণ কাকে বলা হয়। প্রাকৃতিক অথবা মানে মানুষের কারণে পরিবেশের বায়ুমণ্ডলে বিভিন্ন অবাঞ্ছিত বস্তুর উপস্থিতির ফলে বায়ুমণ্ডলে যে ক্ষতিকর অবস্থা সৃষ্টি হয় তাকেই বলা হবে বায়ু দূষণ। দেখো, আমার সংজ্ঞার মধ্যে আমি দুটো কথা বলেছি। বায়ু দূষণ কিন্তু প্রাকৃতিক কারণেও হতে পারে, আবার মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলেও হতে পারে। সেই জন্য বললাম যে প্রাকৃতিক উপায়ে অথবা মানে প্রাকৃতিক পদ্ধতিতে অথবা মানুষের দ্বারা সৃষ্টি বা সৃষ্ট বিভিন্ন অবাঞ্ছিত বস্তুগুলো বায়ুমণ্ডলে মিশে গেলে যে খারাপ অবস্থার সৃষ্টি হয়, যা জীবজগতের উপরে খারাপ প্রভাব সৃষ্টি করে, তাকে আমরা বলবো এয়ার পলিউশন বা বায়ু দূষণ। বায়ু দূষণের জন্য যে বস্তুগুলো দায়ী সেগুলোকে আমরা বায়ু দূষণকারী বস্তু বলে থাকি। এদেরকে সংক্ষেপে বলা হয় এয়ার পলিউট্যান্ট, এয়ার পলিউট্যান্ট বা বায়ু দূষণকারী বস্তু। এই বায়ু দূষণকারী বস্তু আবার দু রকমের হতে পারে। দেখো, এখানে আমি লিখেছি প্রাথমিক বায়ু দূষক এবং গৌণ বায়ু দূষক। প্রাথমিক বায়ু দূষক মানে যেগুলো বিভিন্ন রাসায়নিক পদ্ধতির মাধ্যমে বায়ুমণ্ডলে তৈরি হচ্ছে না, মানে এগুলো সরল প্রকৃতির, যেমন কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে প্রাথমিক বায়ু দূষক। তেমনি হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, তারপরে ধুলো, বালি,
এগুলো সবই প্রাথমিক বায়ু দূষক। কিন্তু যদি আমরা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে যাই, এটা গৌণ বায়ু দূষক। নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে যাই, গৌণ বায়ু দূষক। হাইড্রোক্লোরিক অ্যাসিডের দিকে যাই, গৌণ বায়ু দূষক। পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, যাকে আমরা বলি প্যান, PAN, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, প্যান, এরা হচ্ছে গৌণ বায়ু দূষক। অর্থাৎ প্রাথমিক বায়ু দূষকের মাধ্যমে এরা তৈরি হয়, অথবা প্রাথমিক বায়ু দূষক ছাড়াও এরা সরাসরি বাষ্পাকারে বায়ুমণ্ডলে ভেসে বেড়ায় বিভিন্ন কলকারখানা থেকে নির্গত হয়ে, বা রাসায়নিক শিল্প ঘটিত যে কারখানাগুলো রয়েছে, বিভিন্ন রাসায়নিক যৌগ তৈরি হয়, সেখান থেকে বায়ুমণ্ডলে মিশে গিয়ে এগুলো তৈরি হয়। গৌণ বায়ু দূষকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, সালফিউরিক অ্যাসিডের ধোঁয়া, নাইট্রিক অ্যাসিডের ধোঁয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ধোঁয়া, এগুলো গৌণ বায়ু দূষক। কিন্তু কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেনের যে অক্সাইড গুলো রয়েছে, ধুলো, বালি, তারপরে তোমার কয়লা খনি থেকে যে মানে কয়লার যে ধোঁয়াটা, গুঁড়োটা ডাস্ট আকারে নির্গত হয়, অথবা মানে মার্বেল যখন কাটা হয়, মার্বেলটাকে যখন পালিশ করা হয়, তখন মেশিনের সাহায্যে কাটতে গেলে যে ধোঁয়াগুলো বেরোয়, সেগুলো কিন্তু প্রাথমিক বায়ু দূষকের মধ্যে পড়ে। এই গৌণ বায়ু দূষক এবং প্রাথমিক বায়ু দূষক বলতে কি বোঝো, এটা তোমাদের একটু জানতে হবে। খুব পরীক্ষায় আসে, আমি দেখেছি। প্যান কথাটির অর্থ কি? পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, অথবা নিম্নলিখিত কোনটি গৌণ বায়ু দূষক? বিশেষ করে আমি দেখেছি MCQ-তে প্যানকে ভিত্তি করে একটা প্রশ্ন দেয়, মানে ক্লাস 12-এ সব থেকে বেশি আসে, 9-10-এ মানে মাধ্যমিকে একটু কম দেখা যায়। তাহলে আমি বলবো এটা একটু পড়া উচিত, তোমাদের পড়বে এটা। এরপরে চলে আসি বায়ু দূষণের কারণ, অর্থাৎ কি কি কারণে বায়ু দূষিত হয়। একেবারে তোমরা নিচু ক্লাস থেকেই পড়ে এসছো। হ্যাঁ, এটা পরিবেশ দূষণ নিয়ে তোমাদের একটা বাংলায় রচনা হয়। যেমন গরু রচনা মোটামুটি সবাই জানে, তেমনি বায়ু দূষণ ব্যাপারটা সব স্টুডেন্টরাই কম বেশি জানে, যারা একেবারে ক্লাস 1 থেকে পড়ছে, আর নিজেরা ভেবেও অনেকটা লিখতে পারে। সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে কলকারখানা নির্গত ধোঁয়া। কলকারখানা থেকে যে ধোঁয়া নির্গত হয়, সেই ধোঁয়াগুলো বায়ু দূষণের একটা প্রধান কারণ। 2 নম্বর, মোটর ভেহিকেলস, যানবাহন নির্গত ধোঁয়া। যানবাহন থেকে যে ধোঁয়াগুলো নির্গত হচ্ছে, সেই ধোঁয়াগুলো বায়ুমণ্ডলে মিশে গিয়ে বায়ুমণ্ডলকে দূষিত করছে। এই দুটো সব থেকে উল্লেখযোগ্য কারণ। এছাড়াও কিন্তু বিভিন্ন বিভিন্ন কীটনাশক স্প্রে করা হয় ফসলের ক্ষেত্রে কীটপতঙ্গ দমন করার জন্য, সেগুলোও কিন্তু বাতাসে মিশে গিয়ে বায়ু দূষিত করে। আবার যে পারমাণবিক বিস্ফোরণ, তার ফলেও কিন্তু বায়ু দূষণ হতে পারে। পারমাণবিক চুল্লি থেকে নির্গত ধোঁয়া, সেগুলোও কিন্তু বায়ু দূষণের কারণ। এছাড়াও তো ধুলো, বালি, তারপর হচ্ছে ওই একটু আগে বললাম যে খাদানে যে মানে তোমার পাথরগুলোকে কাটা হচ্ছে, যে মার্বেল গুলো কাটা হচ্ছে, এমনকি বাড়িঘর তৈরি করতে গেলে যে মার্বেল বা টাইলস বা পাথরগুলো কাটা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু ধোঁয়া তৈরি হচ্ছে, গুঁড়ো ডাস্ট তৈরি হচ্ছে তার থেকে, সেগুলোও বায়ু দূষণের কারণ। তাই বায়ু দূষণের কারণগুলো আগাছানাশক দিয়েও কিন্তু হতে পারে। বিভিন্ন রকমের আগাছানাশক বস্তুগুলো আমরা আগাছা দমন করতে দেখি কৃষকরা ব্যবহার করে, সেগুলো স্প্রে মেশিনের মাধ্যমে স্প্রে করে দেওয়া হয়। তোমরা দেখবে বাড়িতে ওই ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের জন্য এক ধরনের তেল নিয়ে আসে এবং স্প্রে মেশিন দিয়ে স্প্রে করে দেয়। তেমনি এই কীটনাশক এবং আগাছানাশক গুলোও কিন্তু কৃষি কাজের ক্ষেত্রে, কৃষি ক্ষেতে ব্যবহার করা হয়। সেই ক্ষেতে ব্যবহার করার সময় কিছুটা এরা বায়ুমণ্ডলে মিশে যায়, জলও দূষিত হয়, আবার বায়ুমণ্ডলে কিছুটা মিশে যায়। এগুলো বায়ু দূষণের মেন কারণ।
নেক্সট আমরা চলে যাব এই বায়ু দূষণের ফলাফলগুলো কি। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বায়ু দূষণের ফলাফল অর্থাৎ বায়ু দূষণের কুফল। বায়ু দূষণের সুফল বলে কিছু হয় না, কুফল অর্থাৎ খারাপ দিকগুলো। খারাপ দিকগুলোর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি। গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি, গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি হয়। তোমরা জানো কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেনের বিশেষ করে নাইট্রাস অক্সাইড, এদিকে হচ্ছে তোমার কার্বন মনোক্সাইড, ওদিকে ক্লোরোফ্লুরোকার্বন সিএফসি যাকে আমরা বলে থাকি। মাইন্ড ইট, সিএফসি কিন্তু একটা গৌণ বায়ু দূষক। এইগুলো পরিবেশে বৃদ্ধি পেলে পরিবেশের তাপমাত্রা বেড়ে যায়, এটাকে গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। এই গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পরিবেশের উষ্ণতা মানে পৃথিবীর উষ্ণতা ক্রমশ বেড়ে যাচ্ছে। তোমরা প্রচুর পরিমাণে ম্যাগাজিন বা বিভিন্ন রকমের পেপারে এবং সংবাদ মানে মিডিয়াতে প্রায় দেখতে পাচ্ছ যে গ্লোবাল ওয়ার্মিং কি হারে বেড়ে যাচ্ছে। এই গ্রিন হাউস গ্যাসের ফলেও কিন্তু বেড়ে যাচ্ছে। গ্রিন হাউস গ্যাসগুলো কিন্তু বায়ু দূষণের একটি উল্লেখযোগ্য কারণ। এই যে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির ফলে অনেকগুলো খারাপ অবস্থার সৃষ্টি হচ্ছে। তার মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য এই গ্রিন হাউস গ্যাস ওজোন মন্ডলটাকে, ওজোন স্তরটাকে ধ্বংস করে দিচ্ছে। আল্ট্রাভায়োলেট রে সরাসরি আমাদের পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে এবং আমাদের স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে গেছে। এছাড়াও মানে ওজোন স্তর না থাকার জন্য পরিবেশের তাপমাত্রাটা ক্রমশ বেড়ে যাচ্ছে এবং পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে মেরু অঞ্চলে জমা থাকা যে বরফ, পাহাড়ের চূড়াতে জমা থাকা যে বরফ, সেগুলো গলতে শুরু করছে এবং সমুদ্রের জলের উচ্চতা অর্থাৎ সি ওয়াটারের লেভেলটা বেড়ে যাচ্ছে। এই গ্রিন হাউস গ্যাসের অনেকগুলো খারাপ দিক আছে। সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলগুলো প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এই গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি এবং গ্লোবাল ওয়ার্মিং এদের সাথে বায়ু দূষণের খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এছাড়া বায়ু দূষণের ফলে আমাদের শ্বসনতন্ত্রের মারাত্মক অসুখ হতে পারে, যেমন অ্যাজমা হতে পারে, যেমন হচ্ছে তোমার নিউমোনিয়া রোগও হতে পারে, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ভেতরের যে সমস্ত জায়গা দিয়ে বায়ু চলাচল করে সেগুলোর বাধা সৃষ্টি হয়। ফলে নিয়মিতভাবে একটা শ্বাসকষ্টজনিত অবস্থা আমাদের তৈরি হয়, একে বলা হয় সিওপিডি। বিশেষ করে এখন তোমরা করোনাতে দেখতে পাচ্ছ যে সিওপিডির পেশেন্টদের যদি করোনা হয় তাহলে কিন্তু তাদের মৃত্যুর আশঙ্কা খুব বেশি। এমনি করোনাতে ফুসফুস অকেজো হয়ে যায়, ভেন্টিলেশনে দিতে হয় পেশেন্টকে, ফুসফুসের অক্সিজেন নেওয়ার ক্যাপাসিটি কমে যায়, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেওয়ার ক্যাপাসিটি কমে যায়। সিওপিডি পেশেন্টদের কিন্তু এটা মারাত্মক সমস্যা, অ্যাজমা হতে পারে। এছাড়াও কিন্তু বায়ু দূষণের ফলে আমাদের অ্যালার্জি, স্কিন অ্যালার্জি হতে পারে, চোখের অ্যালার্জি হতে পারে। এছাড়া বায়ু দূষণের ফলে যে বায়ুমণ্ডলে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনের অক্সাইড গুলো যাচ্ছে, সেই সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনের অক্সাইড গুলো বায়ুমণ্ডলে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করছে। সেগুলো বৃষ্টির জলের সঙ্গে আমাদের ভূপৃষ্ঠে নেমে আসছে, এসে আমাদের স্থলজ এবং জলজ বাস্তুতন্ত্রকে ক্ষতি করছে। এটাকে বলে অ্যাসিড রেন, অম্ল বৃষ্টি। বায়ু দূষণের আরেকটা মারাত্মক ক্ষতিকারক দিক হচ্ছে অম্ল বৃষ্টি। এই অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেনের ফলে আমাদের যে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, সেই অ্যাকোয়াটিক ইকোসিস্টেম গুলো বিঘ্নিত হচ্ছে। আবার যে আমাদের মানে টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম অর্থাৎ স্থলজ বাস্তুতন্ত্র, তারও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া অ্যাসিড বৃষ্টির ফলে যে মার্বেলের তৈরি যে সমস্ত মনুমেন্ট গুলো, অট্টালিকা গুলো, এমনকি
চুনা পাথর দিয়ে তৈরি, লাইম স্টোন দিয়ে তৈরি যে সমস্ত অট্টালিকাগুলো বা মনুমেন্ট গুলো, সেগুলো ক্ষয়ীভূত হচ্ছে। এটাকে বলা হয় স্টোন ক্যান্সার বা পাথুরে ক্যান্সার। স্টোন ক্যান্সার বা পাথুরে ক্যান্সার। এছাড়াও কিন্তু কয়লা খনিতে যারা কাজ করে তাদের বায়ু দূষণের ফলে ব্ল্যাক লাং ডিজিজ হয়। ব্ল্যাক লাং ডিজিজ হয়। এই বায়ু দূষণের কতগুলো মারাত্মক মারাত্মক ক্ষতিকারক দিক রয়েছে, এগুলোও তোমাদের খুব ভালো করে পড়তে হবে। এরপরে একদম শেষের দিকে দেখো আমি লিখে রেখে দিয়েছি প্যান পারক্সিঅ্যাসিটাইল নাইট্রেট, এসপিএম, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, আর হচ্ছে অ্যারোসল। এই শব্দগুলো তোমরা পরিবেশ দূষণের মধ্যে অনেকটা শুনেছ, পরিচিত জিনিস, এগুলো পরিচিত শব্দ তোমাদের কাছে। পারক্সিঅ্যাসিটাইল নাইট্রেট এটা গৌণ বায়ু দূষণ। বাতাসে পারক্সিঅ্যাসিটাইল নাইট্রেট অক্সিজেনের সঙ্গে মুক্ত অক্সিজেন বিক্রিয়া করে সূর্যের আলোর দ্বারা ফটোকেমিক্যাল রিয়াকশনের ফলে এগুলো তৈরি হয়। ফটোকেমিক্যাল, সূর্যের আলোর সাহায্যে উপস্থিতিতে অক্সিজেন মুক্ত অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে আণবিক পারমাণবিক অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ওজোন তৈরি করে। দেখো, আণবিক অক্সিজেন পারমাণবিক অক্সিজেনের সঙ্গে সূর্যালোকের প্রভাবে যুক্ত ওজোন তৈরি করে। এই ওজোন নাইট্রিক অক্সাইডের সঙ্গে সূর্যের আলোর উপস্থিতিতে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস তৈরি করে। এই অক্সিজেন গ্যাস, এই ভুল বললাম, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস আর অক্সিজেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর এদিকে হচ্ছে হাইড্রোকার্বন, ওদিকে অক্সিজেন, অক্সিজেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং হাইড্রোকার্বন, এইচসি মানে হাইড্রোকার্বন, এরা রাসায়নিক বিক্রিয়া করে পারক্সিঅ্যাসিটাইল নাইট্রেট তৈরি করে। এই পারক্সিঅ্যাসিটাইল নাইট্রেট কিন্তু আমাদের অ্যালার্জি সৃষ্টি করতে পারে, স্কিন অ্যালার্জি, এমনকি ব্রিদিং প্রবলেমও এনে দিতে পারে, শ্বাসকষ্ট জনিত অবস্থাও এনে দিতে পারে। এই ফটোকেমিক্যাল ধোঁয়াশা বলা হয় এগুলোকে, ফটোকেমিক্যাল ধোঁয়াশার ফলে এগুলো তৈরি হয়। এসপিএম, এসপিএম মানে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। বাতাসের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণাগুলো থাকে, বিভিন্ন বালিকণাগুলো থাকে, তারপরে মোটর গাড়ির ধোঁয়া থেকে নির্গত তার মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলো থাকে, যাদের আকার 10 মাইক্রোমিটারের কম, 10 মাইক্রোমিটারের কম, এদেরকে এসপিএম বলা হয়, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। 10 মাইক্রোমিটারের কম এরা ব্যাসযুক্ত হয়ে থাকে, এই কণাগুলোকে এসপিএম বলা হয়। এসপিএম কিন্তু বায়ু দূষণের জন্য খুব মারাত্মক দায়ী। এই যে মাস্ক পরলে এসপিএম গুলো আমাদের শ্বসন তন্ত্রের মধ্যে কম ঢোকে। এসপিএম প্রচুর পরিমাণে, শীতকালে বায়ু দূষণের মাত্রাটা সব থেকে বেশি, অর্থাৎ এসপিএম এর পরিমাণটা তখন বেড়ে যায় বায়ুমণ্ডলে, যেহেতু বৃষ্টিপাত থাকে না, বায়ু খুব শুষ্ক থাকে। এদিকে কল কারখানা ও বিভিন্ন মোটর গাড়ি থেকে নির্গত ধোঁয়া, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে এসপিএম থাকে, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এই এসপিএম এর মধ্যে যাদের ব্যাস 1 মাইক্রনের কম, 1 মাইক্রন নয়, মাইক্রোমিটার, 1 মাইক্রোমিটারের কম, তাদেরকে অ্যারোসল বলা হয়। অ্যারোসল, অ্যারোসল হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম কণা যেগুলো বাতাসে ভাসমান অবস্থায় থাকে, যাদের ব্যাস 1 মাইক্রোমিটারের কম হবে, তাদেরকে বলা হবে অ্যারোসল। অ্যারোসল কিন্তু খুব ক্ষতিকর, আমাদের লাংসের মধ্যে খুব সহজেই প্রবেশ করে যায়, গিয়ে লাংসে বিভিন্ন রকমের রোগ তৈরি করে দেয়। এমফাইসিমা বলে একটা রোগ আছে, এমফাইসিমা, সেটাও কিন্তু ফুসফুসের একটা রোগ। ব্ল্যাক লাং ডিজিজ, সিওপিডি, অ্যাজমা, এগুলো কিন্তু সব শ্বসনতন্ত্র ঘটিত রোগ। এগুলো কিন্তু এসপিএম এবং অ্যারোসলের প্রভাবে হয়ে থাকে।
তা বায়ু দূষণ সংক্রান্ত ব্যাপারে যে অংশগুলো তোমাদেরকে আলোচনা করে দিলাম, এই অংশগুলো পড়বে। বায়ু দূষণ কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব, একটু পড়লে কোনো ক্ষতি নেই। মানে যতটা পারা যায় মানে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে, বিশেষ করে মানে ডিজেল এবং কয়লা। এই ডিজেল এবং কয়লা এইগুলো ব্যবহার করার পরিমাণটা কমাতে হবে। প্রাকৃতিক গ্যাস এবং সিএনজি বা এলপিজি গ্যাসের ব্যবহারটা বাড়াতে হবে, তাহলে বায়ু দূষণ কম হবে। এছাড়া মানে তোমার কলকারখানা থেকে যে ধোঁয়াটা নির্গত হবে, সেই ধোঁয়াতে যাতে ধুলো বালিগুলো আটকানো যায়, তাকে পিউরিফাই করে বায়ুমণ্ডলে পাঠিয়ে দিতে হবে। তাছাড়াও মোটর গাড়ি থেকে ধোঁয়া নির্গত হয়, সেই ধোঁয়াতে বিষাক্ত গ্যাসগুলো থাকে, তাকে নিষ্ক্রিয় করার জন্য ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করতে হবে। তারপরে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ব্যবহার করতে হবে, যার সাহায্য নিয়ে বাতাসে অবস্থানরত ধুলো কণাগুলোকে আমরা অধঃক্ষেপণ ঘটিয়ে বাতাসটাকে পিউরিফাই করতে পারি, এমন কিছু ব্যবস্থা নিতে হবে। বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি কিন্তু আমাদের এই মানে প্রযুক্তিতে এসে গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য সাইক্লোন সেপারেটর। এই সাইক্লোন সেপারেটরের মাধ্যমে ওই বাতাসটাকে ঘুরিয়ে তার থেকে ভারী কণাগুলো, দূষিত বস্তুগুলোকে আলাদা করা হয়। পরিস্রাবক যন্ত্র, ফিল্টার, এই যে ফিল্টার ব্যবহার করে আমরা বাতাসের মধ্যে যে কণাগুলো থাকে তাকে আটকে দিয়ে বাতাসে ওই বায়ুকে নিক্ষেপ করতে পারি। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, এটাও আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও হচ্ছে স্ক্রাবার এবং ক্যাটালাইটিক কনভার্টার, এই সমস্ত যন্ত্রগুলোর ছবি কোন কোন লেখকের বইতে দেওয়া থাকে, একটু সংক্ষিপ্ত বিবরণ দেওয়া থাকে। আমি যে সমস্ত যন্ত্রপাতিগুলোর নাম বললাম যে বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়, সাইক্লোন সেপারেটর, পরিস্রাবক, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, স্ক্রাবার আর ক্যাটালাইটিক কনভার্টার, এই যন্ত্রগুলো অনেক লেখকের বইতে থাকে। আমি আমার যে ইউটিউব ভিডিও আজকের যেটা, তার মধ্যে আমি একটু সংক্ষিপ্ত বিবরণ তোমাদেরকে দিয়ে দেবো। নিজেদের জ্ঞান বৃদ্ধির জন্য এটা পড়লে পড়তে পারো, তাতে কোনো ক্ষতি নেই। আজ এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকো।